সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সন্ধ্যায় বিএনপির জরুরি সংবাদ সম্মেলন। এরপর জানাবো ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছে ইলিয়াস কাঞ্চন। আরও জানিয়ে দেব বকশীগঞ্জে সীমান্ত থেকে আটক 21 বাংলাদেশি। এরপরই জানাবো আরও মার্কিন সহায়তা পাচ্ছে ইসরায়েলি সামরিক ইউনিট। আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলি রকেট হামলায় নিহত শতাধিক। এরপরেই জানাবো দোনেৎস্কে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 14। আর সর্বশেষ জানিয়ে দেব বন্ধ হয়ে যাওয়া 538টি থানার কার্যক্রম শুরু। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখুন। সন্ধ্যায় বিএনপির জরুরি সংবাদ সম্মেলন। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার 10 আগস্ট সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান। তিনি বলেন, আজ সন্ধ্যা 7:30টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন ইলিয়াস কাঞ্চন। স্বৈরশাসনের পতন হওয়ার পর থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ইলিয়াস কাঞ্চন। ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, জানমালের নিরাপত্তায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ সঠিকভাবে করতে হয়, কিন্তু কেউ যদি দায়িত্ব পালন সঠিকভাবে না করে সেক্ষেত্রে কিন্তু দেশের শাস্তি বা জবাবদিহি নেই। তিনি আরো বলেন, সড়ক সামলাতে শিক্ষার্থীদের দেখলাম কেউ এক মুহূর্তের জন্য বসে নেই, কারণ দেশের মানুষের নিরাপত্তায় ব্রত নিয়ে তারা মাঠে নেমেছে। তারা তাদের কাজটাকে ভালোবেসেছে। প্রত্যেক মানুষেরই নিজের করা কাজকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, তবেই আউটপুট ভালো আসবে। অভিনেতা আরো বলেন, এখানে আরো একটা বিষয় খেয়াল করলাম, গাড়ি চালকরাও শিক্ষার্থীদের সব নিয়ম মেনে চলছে, আর এটা তারা শ্রদ্ধা থেকেই মেনে চলছে। আসলে যে মানাবেন তাকে শ্রদ্ধাশীলের জায়গাটায় থাকতে হবে, তাহলেই ন্যায় ও নিষ্ঠাবানের কথা হৃদয় থেকে মেনে চলার তাগিদ আসে। কিন্তু ঘুষ দুর্নীতি প্রবণ হলে সেটা আর আসে না। সড়কে শৃঙ্খলা আনার প্রসঙ্গে ইলিয়াস বলেন, সড়কে শৃঙ্খলতা এনে নিরাপদ করে তুলতে হলে শিক্ষার্থীদের এই প্রয়াসটা অন্তত 2 থেকে 5 বছর চালু রাখতে হবে। তবে এই সড়কের সঠিক নিয়মগুলো মানুষের মস্তিষ্কে গেঁথে যাবে এবং রাস্তায় বের হলেই তারা নিয়ম মেনে চলবে। এদিকে বকশীগঞ্জের সীমান্ত থেকে আটক 21 বাংলাদেশি। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা থেকে সন্দেহভাজন 21 বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার 9 আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘোলা এলাকা থেকে আনসার ভিডিবি সদস্যরা তাদের আটক করেন। জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘোলা এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লীতে পাহারা দিচ্ছিলেন আনসার ভিডিবির সদস্যরা। ওই সময় রাতে দিঘোলা এলাকায় পাহাড়ে কিছু লোককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে 21 বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তের কাছ থেকে আটক করা হয়। নিরাপত্তার কারণে রাতেই আটককৃতদের স্থানীয় সাতানীপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। আটককৃতরা বকশীগঞ্জ উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে এই সীমান্তে এসেছিলেন। সাতানীপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিল তা জানার চেষ্টা চলছে। এই ব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়নের আনসার ভিডিবির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলি বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে রাখি। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে আবারও মার্কিন সহায়তা পাচ্ছে ইসরায়েলি সামরিক ইউনিট। ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইসরায়েলি সামরিক ইউনিটকে সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্যই স্বীকার করেছে মার্কিন প্রশাসনও। শুক্রবার 9 আগস্ট পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, গাজায় অভিযানের ব্যবহারের জন্য ইসরায়েলকে আরও $3.5 বিলিয়ন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের একটি অংশ যাবে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটের কাছে। নির্দিষ্ট করে নাম না বললেও এটি নেজ্জা ইয়েহুদা ব্যাটালিয়ন বলে মনে করছে মার্কিন গণমাধ্যম। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ওই ইউনিটের বিরুদ্ধে শুরুতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হলেও তেল আবিব সন্তোষজনক ব্যবস্থা নেওয়ায় অবস্থান বদলেছে তারা। ইসরায়েলকে সামরিক সহায়তায় গত এপ্রিলে $14.5 বিলিয়ন প্যাকেজ পাশ হয় মার্কিন কংগ্রেসে। এদিকে গাজায় ইসরায়েলি রকেট হামলায় নিহত শতাধিক। ইসরায়েল ফিলিস্তিনি চলমান সংঘাতের মধ্যেই ফের রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার গাজার একটি স্কুলে এই ভয়াবহ হামলা চালায় ইসরায়েল, যে হামলায় 100 জনেরও বেশি নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের হামলার বিষয়ে গাজার প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, মৃতের সংখ্যা এখন 90 থেকে 100 এর মধ্যে। আরো বহু মানুষ আহত হয়েছেন। 3টি ইসরায়েলি রকেট ওই স্কুলে আঘাত হানে, যেটি বাস্তুচ্যুত ফিলিস্তিনি
ফিলিস্তিনিদের আবাসস্থল ছিল। রকেট হামলার প্রভাবে স্কুলটিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ফলে ভবনে আটকে পড়েছে অনেকে। আটকে পড়াদের উদ্ধার অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আর এই ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তারা বলছে এই হামলায় আটকা পড়াদের মধ্যে অনেকেই আগুনে পুড়ে গেছে। এই বিষয়ে বাসাল আরও বলেন, উদ্ধার কাজে নিয়োজিতরা শহীদদের মৃতদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করতে কাজ করছে। সেই সঙ্গে আগুন নিয়ন্ত্রণেরও চেষ্টা চলছে। এদিকে দোনেৎস্কে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 14 জন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের কাস্তিয়ান্তিকাভে শহরের একটি সুপারমার্কেটে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 14 জন নিহত ও 43 জন আহত হয়েছেন। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দোনেৎস্ক অঞ্চলের কাস্তিয়ান্তিকাভকা শহরের একটি সুপারমার্কেটে রাশিয়ার হামলায় অন্তত 14 জন নিহত, 43 জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আগুন নেভানো হয়েছে বলেও পরবর্তীতে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। জেলেনস্কি বলেন, রুশ সন্ত্রাসীরা একটি সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে হামলা করেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে। জরুরি সেবা কর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছে। কাস্তিয়ান্তিকাভকা শহর পূর্ব ইউক্রেনের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় 13 কিলোমিটারের মধ্যে অবস্থিত। দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন সরকারের কবজায় থাকা অংশগুলো নিয়মিতই রাশিয়ার গোলা ও বিমান হামলার শিকার হয়। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কাস্তিয়ান্তিকাভকা শহরের মৃতের সর্বশেষ সংখ্যা জানাতে গিয়ে বলেছেন, যুদ্ধক্ষেত্রে কোনো পরিস্থিতিতেই বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করা ঠিক না। তবে রাশিয়া পূর্ব ইউক্রেনের ওই শহরটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া বরাবরই যুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করার কথা অস্বীকার করে আসছে। 2022 সালে ইউক্রেনের সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে 29 মাসে রাশিয়া হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে। এদিকে বন্ধ হয়ে যাওয়া 538টি থানার কার্যক্রম শুরু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর দফায় দফায় বিভিন্ন থানায় হামলা করা হয়। বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম। অবশেষে 5 দিন পর দেশের 538টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বাকি থানাগুলোর কাজও শিগগিরই শুরু করার প্রক্রিয়া চলছে। শনিবার 10 আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে। পুলিশ সদর দপ্তরের খুদে বার্তায় বলা হয়, শনিবার বিকেল 3টা পর্যন্ত সারা দেশের 639টি থানার মধ্যে 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের 110টি থানার মধ্যে 84টি এবং জেলার 529টি থানার মধ্যে 454টি কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার রাতে জানানো হয়েছিল, দেশের ক্ষতিগ্রস্ত 110টি মেট্রোপলিটন থানার মধ্যে 70টি এবং রেঞ্জের 529টি থানার মধ্যে 291টি মিলে 361টি থানার কার্যক্রম চালু হয়েছে। এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ঢাকার 53টি থানার মধ্যে তারা 29টি থানার কার্যক্রম চালু হয়েছে। এসব থানায় কার্যক্রম চালাতে সেনাবাহিনী সহায়তা করছে। ঢাকায় 44টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।